হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি আছি, আগের তুলনায় একটু ভালো আছি। সব কিছু ভগবানের ইচ্ছা, জানি না। চলো যাই হোক, আবার আসলাম আমি আরও একটা নতুন গল্প নিয়ে, আমারই জীবনের কাহিনী, যেগুলো তোমরা শুনতে পাচ্ছ তারই আরও একটা হিস্সা। ঠিক আছে, যাই হোক, এখন ফিরে আসি আমার, কিভাবে বলবো, কত বলবো, বলতে বলতে আমি ক্লান্ত। চলো কোনো ব্যাপার না, বলি শুরু করি। ঠিক আছে, কথাটা হচ্ছে এটা যে, হ্যাঁ, আগের দিন আমি বলছিলাম যে আমার হাজব্যান্ডের একটা এক্স ছিল। ঠিক আছে, তো সেই এক্সের ব্যাপারে আরও কিছু কথা বলি। সত্যি আমাকে বলতে ভালো লাগে না, বিশ্বাস করো, বলতে ভালো লাগে না, কিন্তু বাট আগে আমি কেঁদে কেঁদে বলতাম, আজকে আমি হেসে হেসে বলছি, ফারাক এতটুকুই বোঝো। আগে আমি এই কথাগুলো কেঁদে কেঁদে বলতাম। এই যে দেখতে পাচ্ছ না, চোখের নিচে কালি, কাঁদতে কাঁদতে এমন একটা রাত গেছে, আমি একটা বালিশ ভিজে গেছে, সকালে ঘুম থেকে উঠে যাওয়ার সময় সেই বালিশটা রোদে দিচ্ছি। এখন মানুষ হয়তো বলতে পারে যে এত যদি যন্ত্রণা ছিল চলে যাওনি কেন? আমার যাওয়ার কোনো জায়গা ছিল না। আমি এমন একটা কাজ করছিলাম, সেখানে কেউ আমাকে সাবাসি দিয়ে বলতো না যে তুই চলে আয় আমার কাছে। ঠিক আছে, চলো কোনো ব্যাপার না, এবার বলি, ফিরে আসি আবার একটা নতুন গল্পে, আমার কাহিনী। এবার সেখানে আমার স্বামী যখনই আমি ফোন করি, সে ডিউটিতে থাকে, আমি যখনই ফোন করি সে তখনই কলে ব্যস্ত থাকে, কন্টিনিউ ব্যস্ত থাকে। যখন আমি তাকে ফোন করে বলি যে কী গো, তুমি এত ব্যস্ত কেন, সবসময় কি তোমার ফোন ব্যস্ত? আমাকে তখন খুব ভদ্র একটা ভাষায় বলছে, মাগির বাচ্চা, তুই জানিস না আমি ডিউটিতে থাকি, আমি কাজে থাকি, তোর বাপ ইনকাম করে খাওয়ায় আমাকে। চলো, কষ্ট পেলাম। এরকম অনেক দিন হতে থাকে। একদিন ও ডিউটি থেকে আসলো, আসার পরে ও ঘুমিয়ে পড়লো, ড্রিঙ্ক করেছিল, ঘুমিয়ে পড়লো। এবার অনেক সময় বন্ধু বান্ধবের সঙ্গে ড্রিঙ্ক করতো, তো ঘুমিয়ে পড়ার পরে আমি কী করলাম, আমি ওর ফোনটা চেক করলাম, ফিঙ্গার দিয়ে খুলে গেল, চেক করার পরে দেখি একটা নম্বরে কন্টিনিউ অনেক সময় কথা, একবার 1 ঘন্টা 20 মিনিটের মতো, আরও একবার 40-45 মিনিটের মতো, এরকম কথা একই নম্বরে। তখন আমি নম্বরটাকে নোট করে নিলাম, নোট করে নিয়ে নম্বরটাতে পরের দিন, তখন তো অত রাত্রি হয়ে গেছিলো, ও ডিউটি থেকে আসে 11টা, এমনিতে 10:30 11টা, তারপর ও কোনো বন্ধু বান্ধবের সঙ্গে ছিল, ও আস্তে আস্তে 11:30 12টা, তো তখন অনেক রাত্রি 1টা বাজে। তখন আমি এত রাত্রেবেলা তো আর কাউকে কল করবো না। পরের দিন সকালে যখন আমি কল করে খালি আওয়াজটা শুনলাম, আওয়াজটা শুনে দেখি ওর সেই মেয়েটা, ঠিক আছে, সেই মেয়েটা, তো যার কথাই যে বলছিলাম আগের দিনের ভিডিওতে, যে তার ছোটোবেলাকার প্রেমিকা, সেই মেয়েটা। তো সেই মেয়েটাকে আমি বললাম, না না সরি, সেই মেয়েটার সঙ্গে আমি কথা বলিনি, আমি আওয়াজটা শুনে রেখে দিলাম। পরে আমি, ও যখন ঘুম থেকে উঠলো, আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো, ওকে আমি জিজ্ঞেস করলাম, কি গো, তুমি একটা নম্বরে এতবার কল করছো, কার নম্বর ওইটা, কার সঙ্গে কথা বলছো? তখন বলছে ওইটা আমার মা ফোন করছিল অন্য কারো নম্বর থেকে। আমি বলছি, তোমার বাড়িতে তোমার ভাইয়ের ফোন আছে, তোমার বাবার ফোন আছে, আরও মানে সবার ফোন আছে, তো তুমি কার নম্বরে ফোন করছিলে? বলছে জানি না, মা কার নম্বর থেকে ফোন করছিল। আমি, চলো ভালো কথা, কিন্তু আমি তো জানি যে ওটা কার নম্বর, আমি তো যাচাই করে নিয়েছিলাম। তো আমাকে বলছে, বারবার করে বলছে যে না ওটা আমার, আমি মানে একজন মিথ্যাবাদী, সে সেই নিজের মিথ্যাটাকে লুকানোর জন্য কি করতে পারে। আমি ওকে বললাম, ঠিক আছে, তুমি তোমার আল্লাহকে মানো তো? তোমার আল্লাহর কসম খেয়ে বললো, আল্লাহর কসম খেয়ে বললো। তুমি তোমার বাবা মার কসম খেয়েও বললো
কিন্তু আমি সত্যিটা জেনে যাচাই করছি, সেটাও জানে না। আমি ওকে বলছি তোমাদের এতে তো কোরআন শরীফ সব থেকে বড় জিনিস, তো তুমি তাহলে কোরআনে হাত দিয়ে বলো। তো ওই বুবু আমরা উপরে থাকতাম, বুবুরা নিচে থাকতো, তো বুবুর রুমে কোরআন শরীফ ছিল। তাই বলছি তাহলে চলো ওখানে গিয়ে কোরআন শরীফ হাত দিতে রাজি। তখন আমি বললাম যে না, হাত দিও না, কেননা আমি সত্যিটা জানি, হাত দিও না, ওটা মৌসুম। যাই হোক, ওটা কারণ একজনের নম্বর, আমি বুঝে গেছি, সরি। তো বুঝে গেছি আমি ওটা অন্য কারোর নম্বর। তো তোমাকে করতে লাগবে, তোমাকে জানাতে লাগবে না। না না না, সরি সরি সরি, তার আগে আমি জানাইনি, আমি এত এত কিছু বলিনি, সরি, আমি এত কিছু বলিনি। আমি বলছি যে তুমি না, পরে ও আমাকে জানায়নি যে কার নম্বর, ও জানায়নি, ও কোরআন শরীফ ধরে কিরা কাটতে চাইছে। তো আমি বলছি যে না, তুমি, তোমার দরকার নেই। পরে আমি গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি একদম ফান্দা রেডি, নতুন একটা শাড়ি, একদম ফাঁসি, মানে সব কিছু রেডি। তারপরেও ও সত্যি বলছে না, ঠিক আছে। তো সেখানে একটা বাচ্চা ছিল, একটা ভাই থাকতো, রাজু ভাই, তার মেয়েকে আমি প্রচুর ভালোবাসতাম। তো তার মেয়ে, তারা দুজনে কাজে যেত, তার মেয়েকে আমার কাছে রেখে দিয়ে যেত। তো তাদের মেয়েকে রাজু ভাইয়ের বউ ভালোবাসতো আমাকে। ফট করে এসে তার মেয়েকে এনে বলছে যে দিদি, তুমি তো আমার মেয়েকে প্রচুর ভালোবাসো, প্লিজ তোমার মেয়ের দিব্যি, তুমি তো তোমার মেয়েই বলো ওকে, তোমার মেয়ের দিব্যি, তুমি নেমে এসো, তুমি এরকম কোনো কিছু করো না, ঠিক আছে। করার পরে তারপরে প্রচুর কাঁদছিলাম ওখানে। পরে নেমে এলাম, নেমে এসেছি আমি। হ্যাঁ, ও আমাকে বললো, বারবার করে বলছে তুই নেমে আয়, আমি তোকে সব কিছু। নেমে আসার পরে আমাকে এমন একটা থাপ্পড় মারলো, আমি পড়ে গেলাম। পড়ে যাওয়ার পরে বলছে যে তুই কি চাইছিস। আমি বলছি আমি সত্যি জানতে চাইছি। তো সত্যিটা এটা যে ওটা ওই ব্যক্তির নম্বর, ঠিক আছে, ওই ব্যক্তির নম্বর। তো বলার পরে তখন বলছে যে হ্যাঁ, হ্যাঁ আমি ও ওই ব্যক্তির নম্বর। পরে আমি সেই ব্যক্তিকে ফোন করলাম, ফোন করে আমি বললাম কী ব্যাপার, তোমাদের কী চলছে। সেই ব্যক্তি আমাকে বলল যে আমি জানি তুমি কলকাতা চলে গেছো, তুমি আর আসবে না, সেই কারণে আমি কথা বলি। ও তো আমাকে বলেছে তুমি কলকাতা চলে গেছো, তুমি আর কোনোদিন আসবে না, আর তোমার সঙ্গে আর ওর কোনো সম্পর্ক নেই, সেই কারণেই আমি কথা বলি। আরে ভাই, এত ভালোবাসা ছিল, কেন করলে না আগে বিয়েটা? দরকার ছিল না করার, আমার জীবনটা মাঝখান থেকে নষ্ট করার কি দরকার ছিল? দুজনকেই বলি, কি দরকার ছিল? আজকের দিনে দেখো দেখো, তিনজনের কেউ খুশি নেই, না তুমি আছো, না আমি আছি, না সে আছে, কেউ নেই ভালো। তাহলে কি দরকার ছিল? তখনই করতে না, তাহলে ভালো থাকতে, তোমরা দুজন তো কমসে কম ভালো থাকতে। আমি আমার মতো করে আমার জায়গায় হয়তো ভালো থাকতাম। কোনো মানুষ কত বড় বড় ভুল করে দেখো জীবনে, একটা সত্যিকে লুকানোর জন্য 101টা মিথ্যে বলে, ঠিক আছে। এটাই হচ্ছে কাহিনী। চলো, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। চলো বাই, সি ইউ, ভালো থাকবে সবাই।